পয়েন্ট মনে রাখা সম্ভব না। তো এখানে যেগুলো যেগুলো ইম্পর্টেন্ট মনে হবে সেগুলো নিজেই মনে রাখতে হবে। যেমন বার্থ ওয়েট, একটা ক্যাটেলের জন্মের সময় ওজন কত, এর হেরিটেবিলিটি হচ্ছে 0.35। আবার উইনিং ওয়েট কি মনে আছে তোমাদের? উইনিং ওয়েট কি কারো মনে আছে? জি স্যার, যতদিন পর্যন্ত বুকের দুধ খাবে স্যার, মানে ব্রেস্ট ফিডিং করবো ততদিন স্যার যতটুকু ওয়েট হবে সেটা হচ্ছে ওয়েনিং ওয়েট। হ্যাঁ হ্যাঁ, যতদিন সে ব্রেস্ট ফিডিং করবে বা সে মায়ের দুধের উপর নির্ভরশীল থাকবে, ওই সময়টাকে বলা হয় উইনিং পিরিয়ড। যেই সময় থেকে এটা বাদ দেওয়া হবে, জাস্ট একটা নির্দিষ্ট দিনে কিন্তু এটা বাদ দেওয়া হয়, 60 days, বা হিউম্যানের ক্ষেত্রে বলে যে 6 months, এরকম। যতদিন, যেই দিন থেকে তাকে বাদ দেওয়া হবে ওই দিনের তার ওজন কত, 30 days বা 45 days, যেই দিনেই তাকে বাদ দেওয়া হবে ওই নির্দিষ্ট দিনে তার ওজন কত, ওইটাকে বলা হয় উইনিং ওয়েট। তারপরে রিব আই এরিয়া, এই কি ধারণা আছে তোমাদের রিব আই এরিয়া সম্পর্কে? ক্যাটেলের ক্ষেত্রে, বিফ ক্যাটেলের মাংস কিনতে যাও কারা কারা, অভিজ্ঞতা আছে? মেসে যারা থাকে তারা সাধারণত এটা বলতে পারবে। তোমাদের মধ্যে কেউ কি মাংস কিনতে যাও কখনো, গরুর মাংস? সেনার মাংস বলা হয়। হুম, যেটা হচ্ছে যে সামনে কার্টিলেজিয়াস কিছু মাংস থাকে রিবের সামনের দিকে, সাধারণত 6 থেকে 12 রিবের সামনের দিকে, যে হাই প্রাইস মিট, এইটা সাধারণত সবাই গিয়ে বলে যে এইখানকার মাংস দেন। এই ধরনের মাংসকে বলা হয়, ওই এরিয়াটাকে বলা হয় রিব আই এরিয়া। তো এটা জানতে হলে তো অবশ্যই আগে ক্যাটেলটাকে স্লটার করতে হবে, তাছাড়া তো এটা এই জায়গার মিটটা বের করা যাবে না। এই ধরনের ট্রেড হচ্ছে কার্কাস ট্রেড। তারপরে কাভিং ইন্টারভাল কি কেউ বলো তো একজন? এখানে অনেকে ভাইভাতে বলে যে কালভিং ইন্টারভাল, এই যে একটা এল আছে, এই কারণে অনেকে এই ভুলটা করে। এটা কিন্তু খুব লজ্জাজনক একটা পরিস্থিতি তৈরি হয়। এই জন্য আগে থেকেই ভালো মতো স্পেলিংটা বা প্রনাউন্সিয়েশনটা ক্লিয়ার করে যাবা। এটাকে বলা হয় কাভিং ইন্টারভাল। তো কাভিং ইন্টারভাল মানে কি? একবার থেকে আরেকটা বাচ্চা জন্মের যে সময়টা। একজন বলো, একটু ক্লিয়ার করে বলো, বলো। স্যার একটা বাচ্চা একটা দেওয়ার বাচ্চা হওয়ার পরে পর স্যার যে গ্যাপ সময়টা থাকে স্যার, নতুন করে প্রেগনেন্ট হওয়ার যে ইন্টারভালটা স্যার, অর্থাৎ নতুন করে প্রেগনেন্ট হতে যতদিন লাগবে সেই সময়টাকে বলা হচ্ছে স্যার কাভিং ইন্টারভাল। এটা হচ্ছে যে একটা বাচ্চা হওয়ার পর আরেকবার যখন বাচ্চা হবে, এই সময়ের পার্থক্যটা হচ্ছে কাভিং ইন্টারভাল। একবার বাচ্চা হবে, তারপরে আবার কিছুদিন রেস্ট থাকবে, কিছুদিন পরে সে মেটিং করবে, প্রেগনেন্ট হবে, তারপরে বাচ্চা হবে, আবার যখন বাচ্চা হবে তখন এই যে পুরা সময়টা হচ্ছে কাভিং ইন্টারভাল। বুঝতে পারছো? কে বলতেছিল কাভিং ইন্টারভাল বাচ্চা হওয়ার সময়টাকে বলে? আর 17-09, তোমরা 4 জন আছো যে একসাথে, তোমরা বলো যে জেস্টেশন পিরিয়ড কাকে বলে? gestation period স্যার, হ্যাঁ, জোরে বলো, তোমাদের আওয়াজ পাওয়া যাচ্ছে না। যেদিন থেকে ফার্টিলাইজেশনটা হবে তখন থেকে 5 বছর পর্যন্ত। বোঝা যাচ্ছে না কথা? স্যার শুনতে পাচ্ছেন স্যার? হ্যাঁ বলো, একজন বলো, 4 জনকেই বলতে হবে না। একজনই বলতেছে স্যার। বলো। ফার্টিলাইজেশনের পর থেকে পার্থুলেশন পর্যন্ত সময় কি? ফার্টিলাইজেশন থেকে পার্থুলেশন সময়টাকে জেস্টেশন পিরিয়ড বলে, ঠিক আছে। তারপরে কনসেপশন রেট কাকে বলে? কনসেপশন রেট অন্য একজন বলো, তোমরা না,
এই যে 14, 17 এ 14 জি স্যার। কনসেপশন রেট কাকে বলে? স্যার এটা জানা নাই। তাহলে 17 এর 85 আছো? জি স্যার। কনসেপশন রেট কাকে বলে? স্যার এটা জানি না। তারপরে 67, 17 এর 67 আছো? নাই? 17 এর 67 এই যে মোবাইল অন করে দিয়ে চলে গেছে, অ্যাটেন্ডেন্স বাদ। 17 এর 52 Yes, sir. 17 এর 67 অ্যাটেন্ডেন্স বাদ। Sir, yes, sir. 52 আছি স্যার। 52 তো আসছে, ওই 67 একটা বললাম। তুমি বলো তো কনসেপশন রেট কাকে বলে? স্যার কনসেপশনের হার স্যার একই সময়ে কতগুলো কনসেপশন হবে, মানে 100টার মধ্যে কতগুলো হবে কনসেপ্ট? 100টার মধ্যে কতগুলো হবে কনসিভ করবে, মানে একটা জায়গায় 10টা যদি অ্যানিমেল থাকে তাদের মধ্যে যদি 5টা কনসিভ করে তাহলে কনসেপশন রেট কত? স্যার যে 5/100। একটা জায়গায় 10টা অ্যানিমেল থাকবে, তার মধ্যে 5টা অ্যানিমেল যদি কনসিভ করে তাহলে তার কনসেপশন রেট কত ওখানে? 5/10। 5 গুণন 100/10। আরে পার্সেন্টেজ কত? এটা রেট মানে তো একটা জি জি স্যার, আমি তো করি 5% রেট হচ্ছে 5 স্যার। 10টার মধ্যে 5 হলে 5 হয় না 100টার মধ্যে 5 হলে 5 হয়? ও স্যার 50। 10টার মধ্যে 5 যদি হয় হিসাব 100টার মধ্যে তো 50 হবে। জি স্যার 50। আমি স্যার শূন্যটা কাউন্ট করিনি। 45, 17 45 তুমি বলো তো এসপিসি বা সার্ভিস পার কনসেপশন কাকে বলে? স্যার স্যার কোশ্চেনটা আরেকবার বলেন স্যার। এসপিসি সার্ভিস পার কনসেপশন। স্যার এটা পারবো না স্যার। 71, 17 এর আসো 17 এর 71 এই অ্যাবসেন্ট, এই হচ্ছে মোবাইলে অন করে দিয়ে অ্যাটেন্ডেন্স দিয়ে চলে গেছে। সার্ভিস পার কনসেপশন 17 এর 71 আজকে অ্যাবসেন্ট। স্যার আমি আসছি, নেট ছিল না। সার্ভিস পার কনসেপশন কাকে বলে? স্যার আমি মানে কালকে ক্লাস করে নাই তো এই জন্য বলতে পারবো না। কালকে ক্লাসে পড়ানো হয় নাই? না স্যার। এই তো বলতেছি যে কালকে ক্লাসে এটা পড়ানো হয়নি, এটা জানার বিষয়, অ্যানিমেল সায়েন্স থেকে পড়ে আসার বিষয়। কে বলতে পারবা? সার্ভিস পার কনসেপশন কে বলতে পারবা? পার কনসেপশনে জয়টা বাচ্চা হবে। দিবে স্যার। পার কনসেপশনে কয়টা বাচ্চা হবে? পার কনসেপশনে যেটা বাচ্চা হবে ওটাকে বলে লিটার সাইজ। এটা বলছি না তোমাদেরকে, লিটার সাইজ বাচ্চার সংখ্যা জয়টা বাচ্চা হবে একসাথে। স্যার টোটাল ইনসেমিনেশন করার পর যতগুলো কনসেপ্ট করবে আর কি, স্যার বাচ্চা হবে। ইন্ডিকেটর অফ ফার্টিলিটি একজন বলো, ক্লিয়ার করে বলো বাংলায়। স্যার আমরা কতগুলা ইনসেমিনেশন করলাম আর কতগুলা প্রেগনেন্ট কাউ পাইলাম সেটার স্যার অনুপাত। সেটা তো কনসেপশন রেট। এটা হচ্ছে যে একটা অ্যানিমেলের ক্ষেত্রে
বের করার জন্য সার্ভিস পার কনসেপশন হয় যে কোনো একটা অ্যানিমেলে। যে কোনো একটা অ্যানিমেল প্রেগনেন্ট একবার ইনসেমিনেট করলে বা একবার মেটিং করলে কি প্রেগনেন্ট হবে? তোমাদের কি ধারণা আছে কনসেপশন সম্পর্কে? যারা সাধারণত প্র্যাকটিস শুরু করছো বা বিভিন্ন ডাক্তারের সাথে শুরু করছো তারা বলতে পারবা যে ক্যাটেলের ক্ষেত্রে বা যে কোনো কিছু অ্যানিমেল হিটে আসলে একবার যদি সার্ভিস বা মিটিং করানো হয় ন্যাচারালি বা আর্টিফিশিয়ালি, হতেও পারে নাও হতে পারে। অনেক ক্যাটেলের ক্ষেত্রে 2বার 3বার পরেও কনসিভ করতে পারে, অনেক ক্যাটেলের ক্ষেত্রে কনসিভই করে না। বুঝতে পারছো? তো সার্ভিস পার কনসেপশন হচ্ছে কোনো একটা অ্যানিমেলকে কনসিভ করানোর জন্য যতবার সার্ভিস বা ব্রিডিং বা মেটিং করানো হয় ন্যাচারালি আর আর্টিফিশিয়ালি, এটা 1 হতে পারে, 2 হতে পারে, 5 হতে পারে। বুঝতে পারছো? কথার মধ্যে কিন্তু ক্লিয়ার বোঝা যায় সার্ভিস পার কনসেপশন। একবার কনসেপশনের জন্য কতবার তাকে সার্ভিস দিতে হয়। 78 আছো? 78 নাই না? বেশিরভাগ হচ্ছে যে মোবাইল অন করে রাখে, গল্প করতে যায়। প্রথমে ছিল চলে যায় মোবাইল 70 প্রেজেন্ট, এখন দেখি 55 হয়ে গেছে পার্টিসিপেন্ট। তার মানে কি অবশ্যই তারা এখন চলে গেছে অ্যাটেন্ডেন্স দিয়ে, এই জন্য একটু পরে আবার অ্যাটেন্ডেন্স নেওয়া হবে। সার্ভিস পার কনসেপশন কি বোঝা গেছে? 99 জি স্যার। কি বলতো স্যার, একবার কনসেপশন করানোর জন্য একটা অ্যানিমেলকে যতবার মেটিং করানো হয় সেটাই হচ্ছে সার্ভিস পার কনসেপশন। এটা কিন্তু মনে রাখবা, এটা কাজে লাগবে, খুব ইম্পর্টেন্ট টার্ম এটা। জি স্যার। নেক্সট আরো কিছু আগেগুলো ছিল ডেইরি ক্যাটেল, বিফ ক্যাটেলের ক্ষেত্রে। এখানে ডেইরি ক্যাটেলের ক্ষেত্রে কিছু কিছু পয়েন্ট আছে, যেমন মিল্ক ইল্ড। মিল্ক ইল্ডটাকে অনেকে প্রনাউন্স করে আইল্ড, YIELD টাকে বলে মিল্ক আইল্ড। আইল্ড বলা যাবে না, ইল্ড, মিল্ক ইল্ড। মিল্ক ইল্ডের সেরিটেবিলিটি 0.3। তারপরে মিল্কের ক্ষেত্রে যেগুলো যেগুলো ইম্পর্টেন্ট সেগুলো ডেইরি ক্যাটেলের ক্ষেত্রেও ইম্পর্টেন্ট, যেমন ফ্যাট পার্সেন্টেজ, মিল্ক ফ্যাট পার্সেন্টেজ। তোমরা জানো কি না মিল্ক ফ্যাট পার্সেন্টেজ কি? যে কেউ একজন বলো তো। ফোরটিনের 16 রিয়েল তুমি আসো? রিয়েল ফোরটিনের 16 রিয়েল এই কাজ করছে। অ্যাবসেন্ট 130 ইয়েস স্যার। মিল্ক ফ্যাট পার্সেন্টেজ কি জানো? স্যার মিল্কে যতটুকু ফ্যাট থাকে, মিল্কে যতটুকু ফ্যাট থাকে এটা তো মিল্ক ফ্যাট। মিল্ক ফ্যাট পার্সেন্টেজ যখন আমরা বলবো তখন এটা কিভাবে চলে আসবে? প্রতি 100 ml এ কতটুকু ফ্যাট থাকে, কত গ্রাম ফ্যাট থাকে। হ্যাঁ স্যার। আরো কিছু পয়েন্ট আছে, কনসেপশন রেট, কাভিং ইন্টারভাল, এগুলা মোটামুটি ইম্পর্টেন্ট। যেগুলো ইম্পর্টেন্ট সেগুলা মনে রাখতে হবে। হেরিটেবিলিটি সবগুলা মনে রাখা সম্ভব না। নেক্সট হচ্ছে পিগের ক্ষেত্রে, এই যে এখানে পয়েন্ট আছে লিটার সাইজ। তোমাদেরকে আগেই বলছি লিটার সাইজ কি। লিটার সাইজ কি? আর যতগুলো বাচ্চা দিবে আর কি, একবারে যতগুলো বাচ্চা হবে। ক্যাটেলের ক্ষেত্রে লিটার সাইজ কত? স্যার একটা 1 লিটার সাইজ তো 1।
পিগের ক্ষেত্রে লিটার সাইজ কে বলতে পারবা? 10টা থেকে 15টা মোটামুটি। পিগের অনেকগুলো হয়, 8টা থেকে শুরু হয়। পিগের ব্রেস্টের কতগুলো টিট থাকে জানো? ধারণা আছে কারো? 11টা স্যার। বেজোড়া কেন? 5 to 6 pair. 36 পেয়ার? No sir, 5 to 6 pair. 5 to 6 পেয়ার, এটা জানেনি বা? আমার এখন মনে নাই, কিন্তু বেজোড়া হওয়ার কথা না। নেক্সট হচ্ছে শিপের ক্ষেত্রে। শিপের ক্ষেত্রেও এই পয়েন্টগুলো জেনে রাখার চেষ্টা করবা। নেক্সট হচ্ছে হর্সের, এগুলো বেশ ইম্পর্টেন্ট। হর্সের ক্ষেত্রে এই কিছু টার্ম আছে, তোমরা জানো কিনা? এই যে পুলিং অ্যাবিলিটি। পুলিং অ্যাবিলিটি কি হর্সের ক্ষেত্রে? তার কোনো কিছু টানার যে আসলে অ্যাবিলিটিটা এটা হইতে পারে। ঘোড়ার ওই যে গাড়ি টেনে নিয়ে যায়, কুড়িগ্রামের ওইদিকে আমি দেখছিলাম চর এলাকা কিছু আছে যেখানে গাড়ি চলে না সাধারণত। অনেকগুলো বাদাম বা অনেকগুলো গ্রেইন যেগুলা চরে উৎপাদিত হয়, ওগুলা মেইন ল্যান্ডে নিয়ে আসার জন্য ঘোড়ার গাড়িতে করে ওরা নিয়ে আসে। তো ওইখানে সব ঘোড়া তো সমর্থ হয় না, যেগুলা পাওয়ারফুল তাদেরকেই সাধারণত কাজে লাগায়। এই পুলিং অ্যাবিলিটি, এটা হেরিডিটি আছে। কাটিং অ্যাবিলিটি কাকে বলে বলতো? ঘোড়ার ক্ষেত্রে কাটিং অ্যাবিলিটি কামড়ানো নাকি কি মনে হয়? কাটিং অ্যাবিলিটি, এটা শুনছো কখনো? না স্যার, শুনি নাই এইটা। এটা হচ্ছে যে ওয়েস্টার্ন এরিয়াতে অনেকগুলো শিপ বা ক্যাটেল ছেড়ে দিয়ে লালন পালন করে, ওরা ছেড়ে দিয়ে লালন পালন করে, কিন্তু ওর পাহারায় থাকে মানুষ যারা, তারা হর্স দিয়ে গরুকে কন্ট্রোল করে। হর্স, যে হর্স গুলো ট্রেনিং দেওয়া থাকে, ওরা ক্যাটেলকে নির্দিষ্ট দিকে ধাবিত করে, এদিকে ওদিকে স্ক্যাটার হতে দেয় না। এই যে অ্যাবিলিটিটা, এটাকে বলে কাটিং অ্যাবিলিটি। তারপরে এই যে থরোব্রিড, ট্রটার, এগুলোর নাম শুনছো? না স্যার। কেউ শোনো নাই? থরোব্রিড, ট্রটার এগুলা হচ্ছে যে রেস হর্স যারা দেখো, বা টিভিতে অনেক সময় ঘোড়া দৌড় এগুলা দেখছো কখনো? কেউ দেখো নাই কখনো? টিভি দেখো না নাকি তোমরা? টিভি দেখেছি স্যার, লাইভে দেখিনি। ওখানে তো কত টিভিতে দেখলেই হবে। টিভিতে তো ঘোড়া দৌড় যখন দেখো, সাধারণত দুই ধরনের কি বলে তোমার রেস হয়। একটা হচ্ছে যে ঘোড়ার পিঠে মানুষ বসে থাকে। ঘোড়ার পিঠে যে মানুষ বসে থাকে তাকে কি বলে বলতো? জকি বলে। জকি। এই যে একজন জানে, জকি। এই জকির উপরে ভিত্তি করে থরোব্রিড যে, সে হ্যান্ডিক্যাপিং বলে। হ্যান্ডিক্যাপিং সাধারণত কত ওজনের জকি সে নিতে পারবে। অনেক সময় দেখবা যে ছোট বাচ্চা ঘোড়া দৌড়ের ক্ষেত্রে ঘোড়ার পিঠে উঠে, এটা হচ্ছে ওর পাওয়ার কম, তার মানে সে অল্প ওজন নিয়ে দৌড়াতে পারবে। আবার অনেক সময় দেখবো বড় মানুষ ঘোড়ার পিঠে উঠে রেসিং করে, মানে ওজন থাকে নির্দিষ্ট, যে জকির ওজন কত হবে এর উপরে ভিত্তি করে রেস হয়। এটাকে বলে থরোব্রিড। এখানে সাধারণত ইংলিশ হর্সের সাথে অ্যারাবিয়ান যে হর্স, এর ক্রসিং করার ফলে এই ব্রিডার হর্স গুলা, রেসার হর্স গুলা তৈরি হয়। তো থরোব্রিড বুঝতে পারছো সবাই? আরেকটা হচ্ছে ট্রটার। ট্রটারও হর্স, তবে ট্রটার হচ্ছে যে তোমরা কি ইয়ে দেখছো, রথ জাতীয় গাড়ি, যে পিছনের দিকে দুটো চাকা থাকে আর সামনের অংশটা ঘোড়ার সাথে বাঁধা থাকে, দেখছো এরকম রেসিং? টমটমের মতো অনেকটা।
টমটমের মতো, টমটমের তো অনেকগুলো চাকা থাকে, টমটমেরটা তোমার পুলিং এবিলিটির মধ্যে পড়ে যায়, কিন্তু টোটালের চাকা থাকবে 2টা শুধু। যারা রেস্ট করবে, রথ বলে, ওই যে সাধারণত হিন্দু ধর্মের যারা থাকে তারা বলতে পারবে, তাদের ধর্মীয় অনেক ইম্পর্টেন্ট এই রথের অনেকগুলো রথ থাকে স্যার, 2টা চাকা। রথের 2টা চাকা থাকে শুধু, আর স্যার সামনে বড় 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 চাকা থাকে। এই রথের মতো যে একটা রেসিং আছে, সেই ধরনের রেস গুলাকে ট্রটার হর্স বলে, ট্রটার রেসিং। এই পয়েন্ট গুলো জাস্ট তোমাদের জানার জন্য বললাম, এগুলা জীবনে কাজে লাগবে। তোমরা তো পড়াশোনার বাইরে কিছু জানতে চাও না, এগুলা জানা থাকলে তোমরা একটা ভেটেরিনারিয়ান হবা। তোমাদের সব দিকেই তোমাদের চোখ কান খোলা থাকতে হবে। এখানে দেখো নিচের দিকে একটা পয়েন্ট আছে, সার্ভিস পার কনসেপশন। এটাই হচ্ছে সেই সার্ভিস পার কনসেপশন। কখনো কখনো লেখা থাকবে সার্ভিস PER, সার্ভিস পার কনসেপশন, আবার কখনো কখনো এইভাবে অবলিক দিয়েও দেওয়া থাকবে সার্ভিস পার কনসেপশন। নেক্সট হচ্ছে লেয়ার এবং ব্রয়লারের কিছু কিছু ট্রেড। লেয়ার ব্রয়লার তো বুঝো নাকি? তোমরা তো এখন যথেষ্ট অ্যাডাল্ট, নাকি বাজারে গিয়ে বলো যে ব্রয়লারের ডিম দেন, এরকম বলো নাকি এখনো কেউ? শুধু বলি ডিম দেন কিসের মুরগির? স্যার, শুধু বলি যে ডিম দেন, লেয়ার বয়লার উল্লেখ করি না। এখন তো কেউ স্বীকার করবে না। বাজারে আমি অনেককে দেখছি যে দোকানদারও বলে যে এগুলা হাঁসের ডিম, এটা মুরগির ডিম, এটা ব্রয়লারের ডিম। আসলে তো তোমরা তো জানার পরেও দেখা যাচ্ছে যে অনেক সময় বলে দাও না যে এটাকে আপনি ব্রয়লার কেন বলতেছেন। ব্রয়লার হচ্ছে যে খাওয়ার যে মুরগিটা সেটা, লেয়ার হচ্ছে ডিম পাড়ার। লেয়ারের কিছু কিছু পয়েন্ট আছে, এগ প্রোডাকশন, এগ ওয়েট, এগুলাই মোটামুটি ইম্পর্টেন্ট। আর ব্রয়লারের ক্ষেত্রে ফিড কনজাম্পশন, ফিড কনভার্সন, এগুলাই ইম্পর্টেন্ট। তো এগুলা তোমরা মোটামুটি জানার চেষ্টা করবা। আজকে একটু বিরতি এখন তোমাদের। কি কিছু বুঝতে পারলা? আচ্ছা, তোমরা নাকি বিরতিতে চলে গেছো? তোমরা আসি স্যার। স্যার বুঝতে পারলাম হচ্ছে যে বড় হওয়া সত্ত্বেও বা ক্ষমতা থাকা সত্ত্বেও শুধুমাত্র ভয়ের কারণে হচ্ছে এগিয়ে যেতে পারে না। এটা আসলে এরকম বোঝার জন্য কিছু না, এটা শুধু মজার জন্য দেখানো হয়েছে আজকে, বোঝার কিছু নাই। যাই হোক, সবকিছু বোঝার চেষ্টা করবা না, কিছু জিনিস শুধু মজা নেওয়ার জন্য দেখলেও হবে। এখন আমরা আরেকটা টার্ম আজকে শিখবো, সেটা হচ্ছে রিপিটেবিলিটি। আমরা এতক্ষণ থেকে যেটা জানলাম সেটা হচ্ছে হেরিটেবিলিটি, এবার হচ্ছে
রিপিটেবিলিটি। তো রিপিটেবিলিটিও মেইনলি প্র্যাকটিক্যালেই সবকিছু করা হবে, জাস্ট অল্প একটু ডেফিনিশন তোমাদেরকে জানানোর জন্য এখানে রাখা হয়েছে। তো রিপিটেবিলিটি এক কথা যদি আমরা বলি, কোনো একটা অ্যানিমেলের যেসব ট্রেট বারবার ফিরে আসে জীবনে, তার যে বারবার ফিরে আসার যে ক্যাপাবিলিটি, এটাই হচ্ছে রিপিটেবিলিটি। Repeatability estimates refer the expression of the same trait at different times in the life of same individual. In other words, it is correlation among successive records of the same individual. এটা কি বুঝতে পারছো কিছু? উদাহরণ দিয়ে বলো তো দুই একজন, এরকম কিছু ট্রেট যেগুলো বারবার ফিরে আসে জীবনে একজনের। কেউ? স্যার কাউয়ের ক্ষেত্রে মিল্ক হতে মিল্ক মিল্ক কি স্যার? মিল্ক তো বারবার রিপিট হবে, একটা মানে একটা বাচ্চা হওয়ার পর তো আবার আসবে, রিপিট হতেই থাকে। যতবার বাচ্চা হবে ততবার তার ল্যাকটেশন হবে বা মিল্ক প্রোডাকশন হবে, ঠিক আছে। অন্য কেউ আরেকটা উদাহরণ দাও। লিটার সাইজ একটা স্যার, লিটার সাইজ হবে। লিটার সাইজ, যতবার বাচ্চা হবে কটা করে বাচ্চা হচ্ছে, এটা একটা পয়েন্ট। সুন্দর। অন্য কেউ? স্যার প্রেগন্যান্সি। প্রেগন্যান্সি কি? প্রেগন্যান্সি কি কোনো ট্রেট? এগ প্রোডাকশন। হ্যাঁ, এগ প্রোডাকশন ট্রেট, যে বারবার কতগুলো সে এগ দিচ্ছে, এগের সাইজ, বা একবার শেয়ারিং হতে পারে। শেয়ারিং কি? শেয়ারিং, কাভিং ইন্টারভাল, জেস্টেশন পিরিয়ড, তারপরে ড্রাই পিরিয়ড, এগুলাও তো স্যার হতে পারে। সবগুলাই এগুলা রিপিটেবিলিটি হতে পারে। সবগুলাই তোমরা ক্যাটেলের ক্ষেত্রে বলছো, অন্য কোনো অ্যানিমেলের ক্ষেত্রে, একজন চিকেনের কথা বলছে। আর কোনো কি ধারণা আছে? রিয়াজ বলতেছিল যে উল কালেকশন করা হয় স্যার, উল কালেকশনে, উল কালেকশন বা ফ্লিস প্রোডাকশন, এই শিপের ক্ষেত্রে বারবার এটা করা হয়। এগুলাই মোটামুটি, আরো অনেকগুলো আছে, তোমরা বুঝে ফেলছো, সেটাই হচ্ছে আমার উদ্দেশ্য ছিল। তোমরা রিপিটেবিলিটিটা বুঝতেছো কিনা। তাহলে যে ট্রেড গুলো জীবনে বারবার ফিরে আসে, এগুলো যে বারবার ফিরে আসার ক্ষমতা বা বারবার কতটুকু কম বেশি হচ্ছে, কি কোরিলেশন এবং সাকসেসিভ রেকর্ডস, এটাই হচ্ছে রিপিটেবিলিটি। রিপিটেবিলিটি কে আমরা যদি প্রকাশ করতে চাই ম্যাথমেটিক্যালি, তাহলে টোটাল, এটা হচ্ছে একটা প্রপোর্শন হেরিটেবিলিটির মতোই। এটা ফেনোটাইপিক ভেরিয়েন্স এবং এর সাথে রেশিও হবে জিনোটাইপিক ভেরিয়েন্সের সাথে আমরা যখন পার্মানেন্ট এনভায়রনমেন্টাল ভেরিয়েন্সকে বিয়োগ করব, যেই প্রভাবটা আসবে সেটাই হচ্ছে রিপিটেবিলিটি। তার মানে রিপিটেবিলিটিকে আমরা আর দিয়ে, স্মল আর দিয়ে প্রকাশ করব। স্মল আর ইকুয়াল টু ভিজি মাইনাস ভিইপি। ভিজি হচ্ছে ভেরিয়েশন ডিউ টু জেনেটিক্স বা জিনোটাইপিক ভেরিয়েন্স, আর ভিইপি হচ্ছে পার্মানেন্ট ইফেক্ট ডিউ টু ভেরিয়েন্স, ভেরিয়েন্স ডিউ টু পার্মানেন্ট এনভায়রনমেন্টাল ইফেক্ট। আবার ভিজি মানে হচ্ছে ভিএ প্লাস ভিডি প্লাস ভিআই, এটা তো জানোই। তাইলে ম্যাথমেটিক্স এর ক্ষেত্রে কাজে লাগবে এগুলো, এখন শুধু জেনে রাখার জন্য। আর নলেজ অফ রিপিটেবিলিটি কোথায় কোথায় কাজে লাগবে? ইট সেটস আপ আপার লিমিট টু দ্য হেরিটেবিলিটি, মানে হেরিটেবিলিটি সর্বোচ্চ কত হতে পারে এটা রিপিটেবিলিটি থেকে বের করা সম্ভব। আর হেরিটেবিলিটি, রিপিটেবিলিটি আমরা বের করব ব্রিডিং ভ্যালু বের করার জন্য। ব্রিডিং ভ্যালু এর পরের চ্যাপ্টার আমরা এটা সামনে শুরু করব। আর দ্য নলেজ of repeatability আর কোথায় কাজে লাগে? A knowledge of repeatability estimates for the various traits may be used in selecting for future performance. মানে কোন অ্যানিমেলকে আমরা ভবিষ্যতে সিলেক্ট করব কি করব না, এটার জন্য আমাদের রিপিটেবিলিটি প্রয়োজন হবে। এটাতে অ্যাকচুয়াল কোন একটা অ্যানিমেলের পারফরম্যান্স দেখেই সাধারণত সিলেক্ট করা হয়। সে কতটুকু মিল্ক দিচ্ছে এটা তো জানাই যায়। এটার জন্য আর কারো কিছু দরকার নাই,
শুধু একটা অ্যানিমেলের রেকর্ডিং বা একটা অ্যানিমেলের ডাটা রাখলেই স্টেবিলিটি জানা সম্ভব। নেক্সট হচ্ছে কোরিলেশন। কোরিলেশন কথার মধ্যে বোঝা যাচ্ছে যে সম্পর্ক। Correlation is a statistical term which describes the relationship or association between characters. Correlation are broadly classified as correlation তাহলে বোঝা গেল কি রিলেশনশিপ অর অ্যাসোসিয়েশন বিটুইন ক্যারেক্টার্স। ক্যারেক্টার্স বা ট্রেটস গুলোর মধ্যে যে সম্পর্ক থাকবে। তোমরা বলো তো যে মিল্ক ফ্যাট আর মিল্ক প্রোডাকশন এটার মধ্যে কেমন কোরিলেশন? মিল্ক ফ্যাট এবং মিল্ক প্রোডাকশন। স্যার ব্যস্তানুপাতিক স্যার। নেগেটিভ কোরিলেশন। নেগেটিভ কোরিলেশন এটা, কারণ এটা হাইলি নেগেটিভ কোরিলেশন, কারণ একটা বাড়লে আর একটা কমবে, এটাই স্বাভাবিক। যদি মিল্ক প্রোডাকশন বেশি হয় তাহলে তার ফ্যাট পার্সেন্টেজ কমে যাবে। আবার একইভাবে এগ প্রোডাকশন এবং এগ সাইজ এটার মধ্যেও নেগেটিভ কোরিলেশন আছে। যদি বেশি বেশি ডিম পারে তাহলে সাইজ ছোট হয়ে যাবে। এটা আরো অনেক ফ্যাক্টর থাকে, ফিট টিট, তারপরে এটা জাস্ট বোঝানোর জন্য যে ক্যারেক্টারস গুলোর মধ্যে যে রিলেশনশিপ বা অ্যাসোসিয়েশন সেটা হচ্ছে কোরিলেশন। কোরিলেশনের স্কেল আছে, এখানে 7টা পয়েন্ট আছে। স্কেলটাকে যদি আমরা ভাগ করি -1 থেকে +1 পর্যন্ত এর রেঞ্জ, তো -1 এর ক্ষেত্রে -1 থেকে -0.6 হাইলি নেগেটিভ কোরিলেশন, -0.5 থেকে -0.4 মিডিয়াম or নেগেটিভ কোরিলেশন, তারপরে লো নেগেটিভ কোরিলেশন, আর -0.1 থেকে +0.1 এটা নেগলিজিবল বা জিরো কোরিলেশন, তাদের মধ্যে কোনো কোরিলেশন নাই। এখন হচ্ছে যে ধরো এগ সাইজ এবং ফেদার কালার, চিকেনের ক্ষেত্রে ফেদার কালার এবং এগ সাইজ তাদের মধ্যে রিলেশনশিপ নাও থাকতে পারে। এই ফেদার কালার কেমন হয় হোক, চিকেন এগ সাইজের উপর এর কোনো প্রভাব পড়বে না। এই ধরনের ট্রেডের সম্পর্ক হচ্ছে নেগলিজিবল আর জিরো। তারপরে 0.2 থেকে 0.3 লো, আবার মিডিয়াম পজিটিভ কোরিলেশন এবং হাই পজিটিভ কোরিলেশন। মোটামুটি এই 7টা কোরিলেশনের রেঞ্জ। এখন কোরিলেশনের টাইপস, কি কি ধরনের কোরিলেশন আছে? সাধারণত 3 ধরনের কোরিলেশন টাইপস আছে, 3 টাইপস অফ কোরিলেশন। একটা হচ্ছে ফেনোটাইপিক কোরিলেশন। এটা যদি আমরা জেনোটাইপিক কোরিলেশন এবং এনভায়রনমেন্টাল কোরিলেশনকে যোগ করি তাহলে টোটাল আমরা ফেনোটাইপিক কোরিলেশন পাবো। এটাই হচ্ছে এই 3 ধরনের কোরিলেশন। আজকে তাহলে এই পর্যন্তই। কিছু জিজ্ঞাসা করা আছে তোমাদের? স্যার 17 এর 84 প্রেজেন্ট ছিলাম। আমাদের ক্লাসের কিছু জিজ্ঞেস করা আছে নাকি সেটা বলো। কি 17 স্যার কারেন্ট ছিল না, স্যার একটু পরে যুক্ত হয়েছে। বুঝতে পারতেছ না? 17 এর 68 তোর আজকে ক্লাস বুঝতে পারছো সবাই তাহলে নাকি? তাহলে ঠিক আছে, ভালো থাকো। সামনের সপ্তাহে হয়তো ক্লাস হবে না, সামনের সপ্তাহে আমি ব্যস্ত থাকবো। নেক্সট ইয়ারে তাহলে একেবারে দেখা হবে তোমাদের সাথে। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম।